জামিমা, তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো এলিনা? আলহামদুলিল্লাহ ভালো। মিস আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে। মিস আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত ক্লাসে অধ্যায় 7-এর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি আমরা একটা পরীক্ষা দিয়েছিলাম বহু নির্বাচনে, মনে আছে? তুমি কি গত ক্লাসে অংশগ্রহণ করেছিলে? নো মিস। আচ্ছা, ভিডিওটা দেখে নিও। আমরা গত ক্লাসে একটা পরীক্ষা নিয়েছি, ওইখানে প্রশ্নগুলো পাবে কিংবা মেসেঞ্জারে পাবে। প্রশ্নগুলো দেখে পরীক্ষা দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিও। ওকে। ঠিক আছে এলিনা, পড়ো তো। স্লাইড দেখতে পাচ্ছ? আজকে আমরা আমাদের পাঠ্যবইয়ের অধ্যায় 8 নিয়ে আলোচনা করব। অধ্যায় 8-এ আছে আমাদের বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো। এলিনা পড়ো। বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি। একটি দেশের জনসংখ্যা আর আয়তনের সাথে সম্পূর্ণ হতে হয়। তবে এই জনসংখ্যা হতে হবে শিক্ষিত ও দক্ষ। জনসংখ্যাকে সম্পদে পরিণত করা গেলে যেমন উন্নয়ন ত্বরান্বিত হয়, তেমনি অদক্ষ জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। এই অধ্যায়ে আমরা দেশের জনসংখ্যার বিভিন্ন দিক সম্বন্ধে জানতে পারব। ঠিক আছে এলিনা, সুন্দর বলেছো। তার মানে কি আমরা কি জানলাম যে একটা দেশের উন্নয়নের প্রধান শক্তি হচ্ছে জনসংখ্যা। তোমরা এখানে আন্ডারলাইন দিয়ে রাখো, আমাদের জ্ঞানমূলক প্রশ্ন কিংবা বহু নির্বাচনী প্রশ্নে লাগবে। তারপর কি বলছে যে কিসের জনসংখ্যার সাথে কিসের সামঞ্জস্যপূর্ণ হতে হবে? জনসংখ্যার সাথে অবশ্যই আয়তনের সামঞ্জস্যপূর্ণ হতে হবে। খেয়াল করো একটা বিষয়, আমাদের যদি ক্লাসরুমে 60 জন বসার ক্যাপাসিটি থাকে, তোমরা যারা শিক্ষার্থী 60 জন বসার ক্যাপাসিটি আছে, সেখানে যদি 80 জন শিক্ষার্থী বসো তাহলে কেমন লাগবে বলো তো? ওই ক্লাসরুমে পুরো সমস্যা হবে? বিশৃঙ্খল একটা পরিবেশ হয়ে যাবে। আচ্ছা, বিশৃঙ্খলা একটা পেলাম, বিশৃঙ্খলা পরিবেশ। আর কি হতে পারে? কি বললেন? 60 জন ক্যাপাসিটি একটা রুমে তোমাদের বসার জন্য, তোমরা যারা শিক্ষার্থী, সেখানে যদি বলা হয় 80 জন বসবে, মানে ক্লাসরুমে যে আয়তনটা সেটার উপর 60 জন বসতে পারবে, সেখানে যদি 80 জন শিক্ষার্থীকে বসানো হয় তখন কেমন হবে? এখানে কি জায়গাই তো হবে না ক্লাস। ধরো কোনো রকমে বসানো গেল, যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, বললো যে এলিনা বললো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারপর আর কি হতে পারে?
বসতে কষ্ট হবে না? 60 জন বসতে যেভাবে বসতে পারবে, 80 জন কি সেভাবে বসতে পারবে? একটু কষ্ট হবে না? দেখা যাবে অনেক চাপাচাপি করে বসতে হচ্ছে, কিংবা ক্লাসে টিচারকে খাতা দেখাতে যাচ্ছ, কোনো ক্লাসে কোনো কার্যক্রম করতে গিয়ে সমস্যা হবে। ধর লিখছো, একজনকে বলছো একটু সাইড দাও, হাত লাগছে, আসসালামু আলাইকুম। এরকম বিভিন্ন ধরনের সমস্যা হবে। তার মানে কি জনসংখ্যা এবং আয়তনের মধ্যে সামঞ্জস্য থাকলে আমাদের এই সমস্যাগুলো আর মিস হবে না। মুন্নিকে একটু মিউট করতে বলেন, ওর জন্য কিছু বোঝা যাচ্ছে। সবাই মিউট করে রাখো, যখন যাকে প্রশ্ন করবো তখন আনমিউট করে উত্তরটা দিবে। এর মধ্যে সবাই বড়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ক্লাস 7 এর মেয়েরা অনেক লক্ষ্মী। ঠিক আছে, তাহলে আমরা এটা জানলাম যে আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে জনসংখ্যা হলে তখন নানা ধরনের যে সমস্যাগুলো হয় সেটা আর হবে না। এখন আমরা যে প্রথমেই জানলাম যে একটা দেশের উন্নয়নের প্রধান শক্তি হচ্ছে জনসংখ্যা। কখন হবে সেই জনসংখ্যাটা উন্নয়নের শক্তি? তখনই হবে যখন শিক্ষিত এবং দক্ষ হবে সেই জনসংখ্যা। তখনই তাকে কি করা যাবে, দেখো, সম্পদে রূপান্তরিত করা যাবে। তার মানে দক্ষ এবং শিক্ষিত জনসংখ্যাই হবে সম্পদে রূপান্তরিত। তাহলে কি হবে, দেশের উন্নয়ন ত্বরান্বিত মানে হবে কি সহজ হবে, দেশের উন্নয়নটা কি হবে সহজ হবে। ঠিক তেমনি দেখো এর অপোজিট কি দাঁড়াচ্ছে, অদক্ষ জনসংখ্যা দেশের জন্য কি হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। তাহলে কি হবে, অদক্ষ জনসংখ্যা পাশাপাশি কি হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে আমাদের। শুধু যে আমাদের দেশের জন্য তা না, প্রত্যেকটা দেশের জন্য অদক্ষ জনসংখ্যা বোঝা হয়ে যায়। তাহলে আমরা আসুন বাংলাদেশের বিভিন্ন জনসংখ্যা বিষয়ে বিভিন্ন দিক সম্পর্কে আমরা আজকে জানবো। আপনার পরমা, এই অধ্যায় থেকে আমরা কি কি জানতে পারবো, একটু পড়ো তো। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা 1. বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা করতে পারবো। 2. জনসংখ্যার পরিবর্তনশীলতার ধারণা ব্যাখ্যা করতে পারবো। 3. বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ব্যাখ্যা করতে পারবো। 4. বাংলাদেশের মা ও শিশুর মৃত্যু হারের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারবো। 5. বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের আলোকে জনসংখ্যা চাপের ধারণাটি ব্যাখ্যা করতে পারবো। 6. জনসংখ্যা বৃদ্ধির কারণ ও প্রভাব ব্যাখ্যা করতে পারবো। 7. বাংলাদেশে জনসংখ্যা সমস্যার সমাধানে পদক্ষেপ ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, আপনারা অনেক সুন্দর বলেছে। দেখো, বাংলাদেশ সহ আমরা যে আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা মানে আমাদের যে অঞ্চলগুলো আছে সেখান থেকে আমরা তুলনা করতে পারবো এখান থেকে। তারপর কিভাবে জনসংখ্যা পরিবর্তনশীলতা হচ্ছে সেই ধারণাগুলো আমরা এখান থেকে জানতে পারবো। জনসংখ্যার অভ্যন্তরীণ বলো আন্তর্জাতিক স্থানান্তরের কারণগুলো, মানে কি সেই স্থানান্তর ফলে অভ্যন্তরীণ স্থানান্তর কি আন্তর্জাতিক স্থানান্তরের কারণগুলো জানতে পারবো। মা ও শিশু মৃত্যু হারের কারণ এবং এই মা ও শিশু মৃত্যু হারের ফলে কি প্রভাব, সেই প্রভাবগুলো আমরা এখানে বিশ্লেষণ করতে পারবো। প্রাকৃতিক সম্পদের আলোকে জনসংখ্যা চাপের ধারণাটি ব্যাখ্যা করতে পারবো। আমরা জানি যে মানে যদি ব্যক্তিগত জীবন দিয়ে চিন্তা করি, আমি ক্লাসে বলি সাধারণত এটা বাচ্চাদেরকে, ধরো যদি বাবার আয়ের ধরো একজন বাবা 10,000 টাকা মাসে বেতন পায়, যদি পরিবারের সদস্য থাকে 4 জন, তাহলে 10,000 টাকা যেভাবে খরচ করতে পারবে। যদি পরিবারের সদস্য সংখ্যা থাকে 8 জন, তাহলে খরচের পরিমাণটা কি হয়ে যাবে, তখন ধরো যে বাচ্চাকে একটা ডিম দিতে পারতো, তখন সদস্য সংখ্যার কারণে দেখা যাবে একটা ডিম আর দিতে পারছে না, দিতে হবে অর্ধেকটা। মানে আয়ের তুলনায় যদি জনসংখ্যা ওই পরিবারে বেশি হয়, তখন কি হয়, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। খাওয়া, তারপর শুতে গেলে যে কোনো কিছু, কাপড়, মানে একটা মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পূরণ করতে কি হতে হয়, হিমশিম খেতে হয়। তাহলে এই সমস্যাগুলো আমরা লক্ষ্য করি বাস্তব জীবনে। জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং এর প্রভাব আমরা এগুলো ব্যাখ্যা করতে পারবো এই অধ্যায় থেকে জেনে। বাংলাদেশের জনসংখ্যার সমস্যা সমাধানের পদক্ষেপগুলো, কি কি পদক্ষেপ নিলে এই সমস্যার সমাধান করা যায়, আমরা সেই সম্পর্কে এই অধ্যায় থেকে জেনে ব্যাখ্যা করতে পারবো। আর আমি একটু বলে নিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, গত সপ্তাহে তোমাদের পরীক্ষাটা নিয়েছিলাম, আমি এখন পর্যন্ত খাতা চেক করতে পারিনি। মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো আমাদের দেখতে হচ্ছে, তো অ্যাসাইনমেন্টের কাজ ছিল
1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ক্লাস 1 এর সপ্তাহে 3টা ক্লাস হয়। মানে এই ক্লাসগুলোর খাতা অনেক জমেছে, আমি 2 দিন ধরে শুধু ওদের খাতাগুলোই চেক করছি। আমি আশা করছি ইনশাআল্লাহ এই সপ্তাহে তোমাদের খাতা চেক করে নাম্বার তোমরা পেয়ে যাবে, কে কত পেয়েছো। আর এখন পর্যন্ত যদি কেউ না দিয়ে থাকো তাহলে তোমাদের মধ্যে আফরা কিংবা আনিকা মনিকা যে কেউ মেসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে দেখে উত্তরে লিখে উত্তরপত্রটা পাঠিয়ে দিও। যারা গত ক্লাসে অংশগ্রহণ করনি প্রশ্নগুলো সংগ্রহ করে উত্তরপত্র লিখে পাঠিয়ে দিও। ঠিক আছে। আফসানা রোল 7, আফসানা ফাতেমা রোল 7, শুনতে পাচ্ছ? আফসানা, আফসানা শুনতে পাচ্ছ? আসলে আমি চাই সবাই যেন ক্লাসে অংশগ্রহণ করে, প্রতি ক্লাসে কিছু কিছু মুরগি আসে, আমি চাই যে সবাই যেন আসে, কিন্তু যখন তোমাদেরকে ডাকে তখন রেসপন্স করো না, এটা খুবই দুঃখজনক। ঠিক আছে আনিকা, আনিকা শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ পড়ো মা। বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনা। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতি পূর্ণ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। দেশটি দ্রুত মাধ্যম আয়ের দেশের দিক এগিয়ে যাচ্ছে। এদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা 14,97,72,364 জন এবং প্রতি বর্গ কিলোমিটারে 1,015 জন। 2015 থেকে 16 সাময়িক সালে জনসংখ্যা হয় 15,99,00,000। বর্তমানে জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার 1.37%, যা 2001 সালে ছিল 1.59%। এবার আমরা বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার বৃদ্ধির হারের তুলনা করব। আচ্ছা আনিকা, এই এই যে আমরা পড়লাম না বর্তমানে জনসংখ্যা বার্ষিক বৃদ্ধির হার 1.37 বলছো না, আমরা যখন এটা পড়বো তখন 1.37 বলবে। দশমিকের পরে যে সংখ্যাগুলো এগুলো পূর্ণ সংখ্যা বলবে না। 1.59%। ঠিক আছে মা? আচ্ছা, আর আমাদের দেখো পাঠ্য বইয়ে এখানে 2015-16 সাময়িক যেটা তথ্য দেওয়া আছে সেটা, আর আমাদের এখন 21 সাল। আমরা চেষ্টা করবো, আমি এরপরের ক্লাসে তোমাদেরকে বর্তমানে কি অবস্থা আছে জনসংখ্যার হারটা সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আর তোমরা চাইলে গুগলে সার্চ করে সেটা জানতে পারবে যে এখন বর্তমানে আমাদের দেশে জনসংখ্যা কত। তোমরা নিজেরাও পারবে, নিজেরা করলে ভালো, না হলে আমি তোমাদেরকে এই তথ্যটা দিব। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন কি হতে পারে? আমরা জানি আমাদের দেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, একেবারে ছোটবেলা থেকে আমরা এটা জেনে আসছি। এবং প্রতি বর্গ এখন 2011 সাল অনুযায়ী আমাদের দেশে যে জনসংখ্যাটা আছে সেটা প্রতি বর্গ কিলোমিটারে কতজন আছে এটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য লাগবে। এবং 2015-16 সালে কতজন আছে জনসংখ্যা সেটাও তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে লাগবে। এবং বার্ষিক বৃদ্ধির হার 2001 সালে কত ছিল, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত এবং 2001 সালে কত ছিল, এটা তোমরা তুলনা করলে দেখতে পাচ্ছ যে এখন জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসছে। তাহলে আমরা যখন আমরা জেনেছিলাম শিক্ষণফল যে আমরা কি কি জানতে পারবো, সেখানে আমরা জেনেছি যে জনসংখ্যার হার কিভাবে কমিয়ে আনা যায়, সেই বিভিন্ন পদক্ষেপ রয়েছে, আমরা সেইগুলো সম্পর্কে জানবো। দেখো এখানে বাংলাদেশের আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যা বৃদ্ধির তুলনামূলক চিত্র আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। এখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোই দেওয়া আছে, দেখো বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ। এখানে আমাদের 5 বছর অন্তর অন্তর যে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক চিত্র দেওয়া আছে। দেখো 2000 সাল থেকে 2005 সাল, 2005 থেকে 2010 এবং 2010 থেকে 2015। এই যে হারটা দেখো 2005-এ দেখো 1.7 ছিল, 7.0 ছিল আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার, দেখো কমে আসছে আস্তে আস্তে। 2005-10-এ দেখো হয়েছে 1.18 এবং দেখো 2010 থেকে 15 সালে হয়েছে 1.20। আস্তে আস্তে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির হারটা কমে আসছে, এটা আমাদের জন্য ভালো। জনসংখ্যা বৃদ্ধির হারটা কমে আসলে আমরা জেনেছি যে আয়তনের সাথে জনসংখ্যার সামঞ্জস্য থাকা উচিত, তাহলে
যদি জনসংখ্যা বেশি হয় আয়তনের তুলনায়, তাহলে আমাদের দেশে আমরা নানা ধরনের সমস্যায় সম্মুখীন হব। তাহলে এই দিকটা আমাদের বৃদ্ধির হারটা কমে আসছে, এটা আমাদের দেশের জন্য ভালো। অন্যান্য দেশেগুলো আছে, তোমরা জেনে নিও এগুলো। যদি ছোটখাটো বহু নির্বাচনী প্রশ্নে এগুলো আসে, তাহলে এটার জন্য শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্নের জন্য না, এমনি তুলনা করলে যে দক্ষিণ এশিয়ার দেশগুলো দেখি তো আলোকচিত্রটা যে কি অবস্থা, এখানে জনসংখ্যা ওদের দেশে কেমন বাড়ছে, বৃদ্ধির হারটা কেমন জানা। আমরা শুধু যে ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করবো তা না, অনেক কিছু জানবো নিজেদের প্রয়োজনে। উপরের সার্বিক তথ্যাবলী বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধির হার শ্রীলঙ্কা ও নেপালের তুলনায় বেশি। অন্যদিকে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারটা কম। জনসংখ্যার এই বৃদ্ধির হার নির্ভর করে উক্ত দেশের জন্ম হার, মৃত্যু হার ও অন্যান্য কারণে। এখানে দেখো জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দেওয়া আছে। মালদ্বীপে দেখা দেওয়া আছে প্রতি বর্গ কিলোমিটার 1426 জন। সিঙ্গাপুরে আমরা দেখতে পাচ্ছি 8032 জন। বাংলাদেশে 1103 জন। ভারতে 445 জন। শ্রীলঙ্কা 338 জন। জাপানে 300। দেখা যায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ভারত, শ্রীলঙ্কা ও জাপান থেকে প্রায় 3 গুণ বেশি। অর্থাৎ এটি একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে দেখো আদমশুমারি হয় আমাদের দেশে জনসংখ্যার তথ্য কালেক্ট করতে গিয়ে। এখানে আদমশুমারি হচ্ছে 1974 সালে একবার হয়েছিল, 1974 সালে, তারপর হচ্ছে 1981 সালে, তারপর হচ্ছে 1991 সালে, 2001 সালে এবং 2021 সালে। দেখো এখানে 7 বছর পর হয়েছে, 74 সালের পরে 81 সাল 7 বছর, তারপর দেখো 10 বছর অন্তর অন্তর আদমশুমারি হচ্ছে আমাদের দেশে। এবং এখানে দেখো জনসংখ্যা বৃদ্ধির হার আমরা লক্ষ্য করছি আস্তে আস্তে দেখো কমছে। 2.48 থেকে হয়েছে 2.35, 2.17, তারপর 1.59, এখন হচ্ছে 1.37। এই হারটা আরো কমেছে। এটা যেহেতু 2011 আর আমরা এখন 2021-এ আছি, আমরা নতুন যে তথ্যটা সেটা আমরা গুগলে সার্চ করে জেনে নিতে পারবো। আমিনা পড়ো। জি মিস। পাঠ 2, জনসংখ্যার পরিবর্তনশীলতা। জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়। পরিবর্তনশীলতা জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য। জনসংখ্যার এই পরিবর্তন প্রধানত জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর ও সামাজিক গতিশীলতার উপর নির্ভর করে। জনসংখ্যার পরিবর্তনের এই বিষয়গুলো বয়স, লিঙ্গ, বিবাহ, সমাজ কাঠামো, ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, পেশা প্রভৃতির উপর নির্ভরশীল। একটি দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে 3 ভাগে ভাগ করা যায়, যথা যুবক, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ। কোন বয়সে একটি ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে তার উপর স্থূল জন্মহার নির্ভর করে। কোন দেশে বাল্যবিবাহ বেশি হলে সেই দেশের জন্মহার বেশি হবে। জন্মহার কিংবা মৃত্যুহার একটি দেশের জনসংখ্যার কাঠামোকে পরিবর্তন করে থাকে। সুতরাং জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে বোঝায় জনসংখ্যার কাঠামোর পরিবর্তনকে। জনসংখ্যার এই কাঠামো পরিবর্তনের সাথে কতগুলো বিষয় জড়িত, যেমন ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, ভূমিরূপ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রভৃতি। যে দেশের জনসংখ্যা যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। জ্ঞানের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকের ধ্যান ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে, ফলে তারা ছোট পরিবার গঠন করে। পেশাগত পার্থক্যের কারণেও জন্মহারের তারতম্য ঘটে, যেমন কৃষক, শ্রমিক, জেলে এদের জন্মহার বেশি। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশাজীবী শ্রেণীর জন্মহার কম। আচ্ছা, ধন্যবাদ। দেখো জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলা হয়, আমরা এটা জানলাম। পরিবর্তনশীল জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য, জনসংখ্যা এই পরিবর্তন প্রধানত কি জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর ও সামাজিক গতিশীলতার উপর নির্ভর করে। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে জনসংখ্যার পরিবর্তন প্রধানত কিসের উপর নির্ভর করে। একটু প্রশ্নটা লিখো। 1 নম্বর প্রশ্ন একটু লিখে নাও।
জনসংখ্যার পরিবর্তনের হার, জনসংখ্যার পরিবর্তন প্রধানত কিসের উপর নির্ভর করে? সবাই একটু লিখো প্লিজ। 1 নম্বর প্রশ্ন, জনসংখ্যার পরিবর্তন প্রধানত কিসের উপর নির্ভর করে? আপনারা শুনতে পাচ্ছ মা? জি মিস। একটু খাতায় লিখে নাও, প্রশ্নগুলো পরে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিও। যখন উত্তরগুলো লিখবে যেন মানে অনেকে যদি লিখতে না পারে তাহলে তারা ওইখান থেকে দেখে উত্তরটা লিখতে পারবে। একটু পাঠিয়ে দিও মা, ঠিক মিস আছে? এখন তো তাইলে আর কেউই লিখবে না, বসে থাকবে আমার জন্য। না না না, তাহলে দিও না, ঠিক আছে লিখো। ঠিক আছে। জনসংখ্যার পরিবর্তন সাধারণত কিসের উপর নির্ভর করে? লিখা হলে একটু বলো, হ্যাঁ, আমরা পরের প্রশ্নে যাবো। মিস কোয়েশ্চেনটা আরেকবার বলবেন? দেখো, জনসংখ্যার পরিবর্তন প্রধানত কিসের উপর নির্ভর করে? লেখা হয়েছে ঠিক আছে, আমি পরে লিখে দিচ্ছি, যাও সবাই এখন একটু শুধু জেনে যাও। তারপর দেখো আমরা কি প্রশ্নগুলো পাবো এখান থেকে। একটি দেশের জনসংখ্যার বয়স কাঠামোকে দেখো 3 ভাগে ভাগ করা হয়েছে, যুবক, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ। তার মানে জনসংখ্যার বয়স কাঠামোকে কয় ভাগে ভাগ করা হয়, কি কি? কোন বয়সে একটি ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে তার উপর স্থূল জন্মহার নির্ভর করে। প্রশ্ন হতে পারে স্থূল জন্মহার কিসের উপর নির্ভর করে? কোন দেশে বাল্যবিবাহ বেশি হলে সে দেশে জন্মহার বেশি হবে। তার মানে জন্মহার বেশি হওয়ার একটি কারণ কি? একটি কারণ এটা হচ্ছে বাল্যবিবাহ বেশি হলে, এটা হচ্ছে একটি কারণ। জন্মহার কিংবা মৃত্যু হার একটি দেশের জনসংখ্যার কাঠামোকে পরিবর্তন করে থাকে। সুতরাং জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে বোঝায় জনসংখ্যার কাঠামোর পরিবর্তনকে। জনসংখ্যার এই কাঠামো পরিবর্তনের সাথে কতগুলো বিষয় জড়িত। কি কি বিষয় জড়িত কাঠামোর উপর? আমাদের প্রশ্ন হতে পারে জনসংখ্যার কাঠামো কিসের উপর নির্ভরশীল? ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, ভূমিরূপ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রভৃতি। যে দেশের জনসংখ্যা যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত, এটা আমরা আগে জেনেছি। জ্ঞানের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকের ধ্যান ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে, তারা ছোট পরিবার গঠন করে। তার মানে কি আমাদের দেশে শিক্ষিত জনসংখ্যা, দক্ষ এবং শিক্ষিত জনসংখ্যা দেশের যে শুধু উন্নয়ন করবে তা না, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর তারা সিদ্ধান্ত নিতে পারবে। দেখো এখানে আমরা কি লক্ষ্য করছি, এখানে দেখো জ্ঞানের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকের ধ্যান ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে। তার কারণে তারা বুঝতে পারে যে ছোট পরিবার গঠন করলে করা ভালো, এটা তারা বুঝতে পারে। কিন্তু দেখো পেশাগত পার্থক্যের কারণে জন্মহারে কিভাবে তারতম্য ঘটে। দেখো কৃষক, শ্রমিক, জেলে এদের জন্মহার কি বেশি। তার মানে কি তাদের শিক্ষার অভাব, তারা বুঝতে পারে না যে ছোট পরিবার হলে সমস্যাগুলো সাধারণত কম হয়, সেটা তারা বুঝতে পারে না। তার মানে শুধু যে দেশের উন্নয়নের জন্য শিক্ষিত হতে হবে তা না, একজন দেশের নাগরিককে মানে সুচিন্তাশীল হতে হলে, সঠিক সিদ্ধান্ত নিতে হলে তাকেও শিক্ষিত হতে হবে। এটা আমরা জানলাম এক্ষেত্রে। আচ্ছা পড়ো। ওকে ম্যাম। বাংলাদেশের পার্বত্য জেলাগুলো পাহাড় ও পর্বতে ঘেরা বলে এখানে জনবসতি কম, ফলে এই এলাকার জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন। চর এলাকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলে এখানে জনসংখ্যার ঘনত্ব কম। অন্যদিকে নদী বিধৌত উর্বর সমতল ভূমিতে কৃষি ফলন বেশি হওয়ার কারণে জনসংখ্যার ঘনত্ব বেশি। তাছাড়া শিল্প কারখানা এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে এমন অঞ্চলে জনসংখ্যার আধিক্য রয়েছে। অনেক সময় কর্মসংস্থানের প্রত্যাশায় গ্রাম থেকে শহরে স্থানান্তরের হার বেড়ে যায়। আবার রাজনৈতিক অস্থিতিশীলতা, যুদ্ধাবস্থা, গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় জনসংখ্যা কাঠামোতে পরিবর্তন দেখা দেয়। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায়
72.6 বছর। গড় আয়ু বেড়ে যাওয়ায় এটা পরিষ্কার যে আমাদের দেশে মৃত্যু হার হ্রাস পেয়েছে। মৃত্যু হার হ্রাস পাওয়ায় বৃদ্ধ বয়সী জনসংখ্যার হার দ্রুত বৃদ্ধি পায়, যাদেরকে নির্ভরশীল জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। এই নির্ভরশীল জনসংখ্যা আমাদের দেশে সীমিত। আচ্ছা ঠিক আছে আপনার, তার মানে পাহাড় পার্বত্য জেলাগুলো যেগুলো আছে, আমরা জানলাম যে বাংলাদেশের পার্বত্য যে জেলাগুলো পাহাড়, তারপর পর্বতে দেখা মানে পর্বতে ঘেরা বলে এখানে জনবসতি কম, ফলে এই এলাকার জনসংখ্যার ঘনত্ব কি হচ্ছে সর্বনিম্ন। আবার চর এলাকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলে এখানে জনসংখ্যার ঘনত্ব কম, মানে একেবারে আলাদা করে চর এলাকাগুলো মানে মূল যে ভূখণ্ড মানে মানুষজন যেখানে বাস করে সেখান থেকে একেবারে আলাদা বলে সেখানে জনসংখ্যার ঘনত্ব কি বলা হচ্ছে কম বলা হচ্ছে। কিন্তু আমরা অন্যদিকে কি লক্ষ্য করছি যে নদী বিহত উর্বর সমতল ভূমিতে কৃষির ফলন বেশি হওয়ার কারণে জনসংখ্যার ঘনত্ব বেশি। তার মানে যেখানে সুযোগ সুবিধা এখানে দেখো মানে তাদের সুযোগ সুবিধাগুলো এখানে বেশি পাবে, এখানে এই জন্য জনসংখ্যা মানে মানুষ এখানে থাকবে, এখানে কৃষির ফলন হবে, এখানে কোনো অভাব হবে না খাদ্যের, এই জন্য এখানে মানুষ বসবাস করে বেশি বেশি বসবাস করার ফলে কি হচ্ছে ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাচ্ছে। তাছাড়া দেখো শিল্প কারখানা এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে এমন অঞ্চলেও জনসংখ্যার আধিক্য রয়েছে। তার মানে যেখানে শিল্প কারখানা আছে এবং প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ততা আছে, মানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেখানেও মানুষের খাদ্য বাসস্থান মানে মানুষের যে সুযোগ সুবিধা আছে সেগুলো তারা সেখানে পাবে, কর্মসংস্থান এগুলো পাবে। এগুলোর জন্য কি হচ্ছে এখানে জনসংখ্যা আধিক্য মানে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তার ফলে ওইখানে জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাচ্ছে। যেরকম যদি কল্পনা করো ঢাকা শহরকে, বাংলাদেশের মধ্যে ঢাকা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে আমাদের রাজধানী, তাহলে ঢাকায় দেখো আমরা কাজের জন্য আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে বসবাস করি যে মানুষগুলো, আমরা সবাই এখানে আসছি, যা অনেকে আসছে ভালো ঢাকা বিশ্ববিদ্যালয় বলো মেডিকেল কলেজ, এখানে ভালো পড়াশোনার সুযোগ সুবিধা এটার জন্য আসছে, আবার অনেকে আসছে কাজের সুযোগ সুবিধা আছে এটার জন্য আসছে, চাকরির সুযোগ সুবিধা আছে এটার জন্য আসছে। এখন দেখো সবাই এই ঢাকার উপর যে চাপ সৃষ্টি হচ্ছে, তার মানে যে আয়তন যে সেটার উপর মানুষের সংখ্যা কি বেশি, এতে ঢাকা শহরে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। সেটা তোমরা নিজেরাই এখন ক্লাস 7-এ পড়ো, তোমাদের বয়স অনেক কম, তারপরেও তোমরা বুঝতে পারো। লোডশেডিং হচ্ছে, পানি পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, মানে বিভিন্ন ধরনের সমস্যা হয়। একটু 10 মিনিটের রাস্তায় যেতে লাগে আমাদের 1 ঘন্টা, প্রচুর যানজট হয়। তাছাড়া কার্বন ডাই অক্সাইড এত হচ্ছে, কলকারখানা এত বেড়ে যাচ্ছে যে আমাদের অক্সিজেন নিতে কষ্ট, আমাদের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, আমাদের শিশুরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এই যে শুধুমাত্র কি যতটুকু আয়তন, সেই আয়তনের তুলনায় এখানে মানুষ বেশি। তার মানে দেখো এখানে শিল্প কারখানা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, আর আমি বলবো শিল্প কারখানা কাজের সংস্থান ভালো সুযোগ সুবিধা আছে, এই জন্য সবাই ঢাকামুখী হচ্ছে আমরা। আবার দেখো রাজনৈতিক অস্থিতিশীলতা, যুদ্ধ অবস্থা, গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ এসব কারণে স্থানান্তর করতে আছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন মানুষগুলোকে নিয়ে যাচ্ছে, তখন ওইখানে কি হচ্ছে কাঠামোটা পরিবর্তন হচ্ছে, তখন যেখানে নিয়ে যাচ্ছে সেখানে আবার জনসংখ্যা বেড়ে যাচ্ছে আয়তনের তুলনায়, তখন ওইখানে বেশি মানুষ থাকা লাগছে। এইসব কারণে বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু দেখো, এটা আরেকটা কারণ 72.6 বছর। তাহলে গড় আয়ু বেড়ে যাওয়াতে এখানে দেখো বৃদ্ধ বয়সী যে জনসংখ্যার হার তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং তাদেরকে কি বলা হচ্ছে নির্ভরশীল জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ বৃদ্ধ হয়ে গেলে তখন অন্যের উপর কি করতে হয় নির্ভরশীল হতে হয়। এই নির্ভরশীল জনসংখ্যা আমাদের দেশে সীমিত সম্পদের উপর কি করছে চাপ সৃষ্টি করছে। মনিকা পড়ো, আনিকা পড়েছ, এখন মনিকা পড়ো। সম্পদের উপর চাপ সৃষ্টি করে। শিক্ষাক্ষেত্রে অধিক হারে ছেলে মেয়েদের অংশগ্রহণ, নারীর অধিকার রক্ষা ও উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, ছোট পরিবার গঠনের পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা প্রভৃতি পদক্ষেপ মৃত্যু হার হ্রাস প্রভাব ফেলছে। আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের কারণে শিশু ও মাতৃ মৃত্যু হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এটি জনসংখ্যার পরিবর্তনশীলতায় ভূমিকা রাখছে। তবে জনসংখ্যাকে ভারসাম্য পর্যায়ে রাখতে আমাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বহুমুখী কর্মসূচি গ্রহণ প্রয়োজন। যে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন তা হলো মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি, দারিদ্র্য হ্রাসের কার্যক্রম,
গ্রহণ, জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন জোরদার করা, নারীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাস্তবায়ন প্রভৃতি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখো, শিক্ষাক্ষেত্রে অধিক হারে ছেলে মেয়েদের অংশগ্রহণ, নারীর অধিকার রক্ষা, উন্নয়নে বিভিন্ন কি রয়েছে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ছোট পরিবার গঠনের পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা প্রভৃতি পদক্ষেপের ফলে কি হচ্ছে, মৃত্যু হার হ্রাস পাচ্ছে। তার মানে মৃত্যু হার হ্রাস পেলে জনসংখ্যার চিন্তা করি তাহলে জনসংখ্যা এক্ষেত্রে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আধুনিক চিকিৎসার ব্যবহারের ফলে এখন শিশু মৃত্যু হার কমে গেছে। যখন গর্ভবতী অবস্থায় যখন প্রসূতি মায়ের মৃত্যু হার কমে যাচ্ছে, এইসবের কারণে কিন্তু জনসংখ্যার একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই জনসংখ্যাকে ভারসাম্য পর্যায়ে রাখতে হলে আমাদের কি করতে হবে, আরো সচেতন হতে হবে এবং কি বহুমুখী কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। মানে একটা দুইটা না, অনেক ধরনের কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে। যে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন, সেটা প্রথমেই হচ্ছে মেয়েদের বিয়ের বয়স বাড়াতে হবে, দারিদ্র হ্রাসে কার্যক্রম গ্রহণ করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন জোরদার করা, নারীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে কি করতে হবে, অংশগ্রহণে বাস্তবায়ন হতে হবে। মানে না, এটা নারী কর্মসংস্থান এই কারণে বলা হচ্ছে, যখন নারীরা বাইরে কাজ করবে তখন তারা অনেকগুলো বাচ্চা লালন পালনের বিষয়টা তখন চিন্তা করবে, তখন অটোমেটিক্যালি তারা চিন্তা করবে যে না, পরিবারটা আমরা ছোট করব, তাহলে আমরা বাচ্চাদের প্রতি যত্নশীল হতে পারবো। অনেকগুলো বাচ্চা নিলে তখন তাদের প্রতি যত্নশীল হওয়া যাবে না। এই বিষয়গুলো অর্থাৎ বহুমুখী পদক্ষেপের ফলে আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি হয়, শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে। বহুমুখী পদক্ষেপের ফলে আমাদের এই জনসংখ্যার যে সমস্যাগুলো সেগুলো সমাধান করা সম্ভব। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা এখন এখান থেকে কিছু প্রশ্ন দিব, তোমরা একটু লিখে নাও। প্লিজ, আপনার কথা অনেক আস্তে আসে। আমার কথা অনেক আস্তে আসে, এখন বোঝা যাচ্ছে? জি মিস। ঠিক আছে, লিখো সবাই একটু প্রশ্ন। আমরা প্রথম প্রশ্নটা কি দিয়েছিলাম, আমরা বলো তো, প্রথম প্রশ্নটা কি ছিল? জনসংখ্যার পরিবর্তন প্রধানত কিসের উপর নির্ভর করে? জনসংখ্যার পরিবর্তন প্রধানত কিসের উপর নির্ভর করে? দুই নম্বর প্রশ্নটা লিখো। দুই হাজার 2001 সালে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 2001 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? 3 নম্বর প্রশ্ন, জনসংখ্যার পরিবর্তনশীলতা কি? 4 নম্বর কোশ্চেন আমাদের, পরিবর্তনশীলতা কিসের উপর করে তা
তা উল্লেখ করো। 5 নম্বর কোশ্চেন, একটি দেশের জনসংখ্যার কাঠামোকে কিসের উপর ভিত্তি করে বিভাজন করা হয়? বিভাজন করা হয়। 6 নম্বর কোশ্চেন, মিস লাইন কেটে গেলে কি আমরা আবার জয়েন করব? লাইন কেটে গেলে জয়েন করবো না, আমি আশা করবো 10টা কোশ্চেন ইনশাল্লাহ দিতে পারবো। 10টা কোশ্চেন, হ্যাঁ। একটি দেশের জনসংখ্যা কাঠামোকে কিসের উপর ভিত্তি করে বিভাজন করা হয়? বাংলাদেশে পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ কি? 7 নম্বর কোশ্চেন, জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার দুইটি কারণ চিহ্নিত করো। 8 নম্বর কোশ্চেন, বর্তমানে বাংলাদেশে মানুষের গড় আয়ু কত? 9 নম্বর কোশ্চেন, গড় বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ার পাঁচটি কারণ উল্লেখ করো। আচ্ছা, দুইটি কারণ উল্লেখ করো। আমাদের যেহেতু এগুলো জ্ঞানমূলক কোশ্চেন, এই জন্য দুইটি কারণ উল্লেখ করো। গড় আয়ু বেড়ে যাওয়ার দুইটি কারণ উল্লেখ করো। দুইটি দিলাম, 5টি এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব বিস্তারিত। 10 নম্বর কোশ্চেন, স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার হওয়ায় কিসের পরিবর্তন দেখা দেয়?
স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় কিসে পরিবর্তন দেখা যায়? দেখো তাহলে প্রশ্ন। 1 নম্বর কোশ্চেন, জনসংখ্যার পরিবর্তন প্রধানত কিসের উপর নির্ভর করে? 2 নম্বর প্রশ্ন, 2001 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? প্রশ্ন 3, জনসংখ্যার পরিবর্তনশীলতা কি? 4 নম্বর কোশ্চেন, জনসংখ্যার পরিবর্তনশীলতা কিসের উপর নির্ভর করে তা উল্লেখ করো। 5 নম্বর কোশ্চেন, একটি দেশের জনসংখ্যার কাঠামোকে কিসের উপর ভিত্তি করে বিভাজন করা হয়? 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ কি? 7 নম্বর প্রশ্ন, জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার 2টি কারণ চিহ্নিত করো। 8 নম্বর প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 9 নম্বর প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ার 2টি কারণ উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন, স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হয় কিসে পরিবর্তন দেখা দেয়? এই ছিল আমাদের আজকে ক্লাস। কারো কোনো সমস্যা আছে? মিস উপরেরটা একটু দেখান না, 1 2টা। কারো কোনো সমস্যা আছে আজকে ক্লাস নিয়ে? নো ম্যাম। আচ্ছা, যারা ক্লাসে অংশগ্রহণ করেছে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। হয়েছে? মিস 10 প্রশ্নটি